বাংলাদেশের বাংলা একাডেমির প্রথম নারী পরিচালক ডক্টর সেলিনা হোসেন শুধু দক্ষ প্রশাসকই নন, একই সঙ্গে বাংলা সাহিত্যে তাঁর অবদানও সুব্যাপ্ত এবং সম্মানিত। তাঁর মীর আজিমের দুর্দিন গল্পটি সংকলিত আছে সাদ কামালি সম্পাদিত এবং কলকাতার অভিযান পাবলিশার্স প্রকাশিত বাংলাদেশের শ্রেষ্ঠ গল্প বইটিতে। তাঁর অন্যান্য গল্পের মতোই এখানেও রয়েছে সেই জীবনের জয়গান আর বাংলা ভাষা সংস্কৃতির প্রতি নিখাদ ভালোবাসার স্বাক্ষর। তাহলে আসুন এখন শুনে নেওয়া যাক সেলিনা হোসেনের ছোট গল্প মীর আজিমের দুর্দিন, পাঠে আমি রৌহিন। মীর আজিমের কতগুলো নিজস্ব ব্যাপার স্যাপার আছে। সেই ব্যাপার স্যাপারের মধ্যেই তার ঘেরাটোপ বাসাবাড়ি। তার বাইরে সে খুব একটা যায় না। গুটিয়ে থাকতেই দারুণ ভালোবাসে। এ পর্যন্ত সেভাবেই থেকে এসেছে, কিন্তু এখন আর পারে না। দারুণ আক্রোশ তরবরিয়ে বাড়ে। সেটা ক্রমাগত বিশাল হয়। বিশাল হতে হতে একসময় মীর আজিম বুক খাবলে ধরে। তখন কষ্ট হয়। এই কষ্টটা মীর আজিমের নিজস্ব নিয়মগুলির মধ্যে ঘাপটি মেরে বসে থাকে, যখন তখন আঁচড় কাটে। সকলের বিরুদ্ধেই তার আক্রোশ। কাজ করার প্রচুর ক্ষমতা থাকা সত্ত্বেও অবসর গ্রহণ করতে হয়েছে। দেখতে দেখতে কেমন করে যে 60 পেরিয়ে গেল, ভাবতে খুব খারাপ লাগে মীর আজিমের। শক্তি থাকলে বয়সটার টুঁটি চেপে ধরে চোরাই কুঠুরিতে বন্দি করে রাখত। এখন মীর আজিম কেবল অক্ষম যন্ত্রণায় হাত কামড়ায়। ঘুম আসতে চায় না। দিনে ঘুমোলে রাত নিদ্রাহীন কাটে। কখনো মাঝরাতে একলা ঘরে চেঁচিয়ে ওঠে, আমাকে কাজ দাও, নইলে মেরে ফেলো। এখন মীর আজিমের অবসর আর কাটতে চায় না। তার ধারণায় 60 বছর যথেষ্ট বয়স হলেও যথেষ্ট বুড়ো হয়নি সে। মীর আজিম বুঝতে পারে না যে শারীরিক এবং মানসিক যোগ্যতা থাকা সত্ত্বেও মানুষ কি করে বুড়ো হয়। ব্যবস্থাটাই এমন, না চাইলেও জোর করে বুড়ো বানিয়ে রাখবে। মীর আজিম শূন্যে হাত ওঠায়, মাটিতে পা দাপায়, তারপর রাস্তায় বেরিয়ে আসে। রাস্তায় দাঁড়িয়ে লোক চলাচল দেখা মীর আজিমের এক প্রিয় অভ্যেস। খুব ভালো লাগে মানুষের ছোটা, দাঁড়িয়ে থাকা, গল্প করা, গাড়ির বিচিত্র শব্দ, কখনো রিক্সাওয়ালার খিস্তি খেউর মীর আজিমের অবসর ভরিয়ে দেয়। এজন্য মাসুদের প্রতি মাঝে মাঝে কৃতজ্ঞতা প্রকাশ করে। ওর বাসাটা বড় সুন্দর জায়গায়। কয়েক পা হাঁটলেই বড় রাস্তার ধারে এসে দাঁড়ানো যায়। দাঁড়িয়ে দিন যাপনের ক্লান্তি ভোলা যায়। মীর আজিমের বউ মারা গেছে গত বছর। বড় অসহায় লাগে। কেউ না থাকার অভাবটা বুকের ভেতর টান হয়ে থাকে। যেন কেউ খেতে না দিলে খাওয়া হয় না, বিছানাটা পেতে না দিলে ঘুম আসেই না, পানি তুলে না দিলে নাওয়া হয় না। মীর আজিম এক বিরাট জনশূন্য বাড়িতে পথ হাতড়ে ফিরছে যেন। মনের ফাঁক ফোকর কিছুতেই আর বুঝিয়ে রাখতে পারে না। পদ্মাপাড়ের হু হু বাতাস সবকিছু এলোমেলো করে দিয়ে যায়। মীর আজিমের দুচোখ বেয়ে অনবরত জল গড়াতে থাকে। মাসুদ বিয়ে করেছে বছর 4 হলো। রোজি খুব ভালো মেয়ে। মীর আজিমের সুবিধে অসুবিধের দিকে নজর রাখে। কোনো ত্রুটি হয় না। কিন্তু ওদের কোনো ছেলে মেয়ে নেই। 3 মেয়ের ঘরে ছেলে মেয়ে আছে, কিন্তু ওরা অনেক দূরে থাকে। সবসময় কাছে পাওয়া যায় না। বড় ফাঁকা লাগে তার। সময়ই কাটতে চায় না। একটা মানুষ কতক্ষণ আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মানুষ দেখে দিন কাটাতে পারে। তবে মীর আজিমের নিজস্ব ব্যাপার স্যাপারের মধ্যে একটা স্মৃতি আছে। এখন সেই স্মৃতিই তার একমাত্র সঙ্গী। নানা রকম দুর্যোগ এবং সময়ের দীর্ঘ ব্যবধান সত্ত্বেও সে স্মৃতি একটুও নষ্ট হয়নি, দুমড়ে মুচড়ে যায়নি, ঝাপসা হয়নি, পোকায় কাটেনি। মন যখন ভালো থাকে না, ঘুম আসে না, বুক হু হু করে, তখন মীর আজিম সেই স্মৃতি সঙ্গে নিয়ে সময়ের প্রবল স্রোতে কীর্তিনাশা পাড়ি দেয়। কত ঘটনা ভুলে গেছে মীর আজিম, কিন্তু 52 সেই মিছিলের কথা সে একটুও ভোলেনি। তার নিজস্ব ব্যাপার স্যাপারের মধ্যে ওই মিছিল জালে পড়া বড় মাছটার মতো প্রবল পৌরুষ নিয়ে লাফায়। ছোটখাটো অন্য সব কিছু ঢেকে রাখে। মীর আজিম তার 61 বছরের জীবনে একবারই মিছিলে নেমেছিল। 52 21-এর সময় সেই একটা ছোট্ট চাকরি করত। নতুন বউ নিয়ে কেবল সংসার গুছিয়ে বসেছিল। কেউ তাকে মিছিলে যাবার জন্য বলেনি, তবু গিয়েছিল সেই। না গিয়ে পারেনি।
সাধারণ মানুষ মীর আজিম, কখনো কোনো গভীর কথা ভাবে না। অথচ আশ্চর্য, সেদিন মীর আজিমের বুকে বড় টান পড়েছিল। পদ্মার ইলিশ কিংবা বরিশালের বালাম বা যশোরের পাটালি যেমন বুকে মাতল তোলে, ঠিক তেমন একটা বোধ ওর মনে হয়েছিল। ওই মিছিলে না গেলে এই সব কিছু থেকে সে আলাদা হয়ে যাবে। সেই মিছিলে তার সামনে গুলি চলেছিল, পড়ে গিয়েছিল সালাম, মুখ থুবড়ে। ও বুকের কাছে জামা খামচে হাঁ করে তাকিয়ে গলগল করে বেরিয়ে আসা রক্তের স্রোত দেখছিল। সে ঘটনা মীর আজিমকে এতটাই হতবাক করে দিয়েছিল যে এরপর থেকে তার মাথাটা যেন কেমন হয়ে যায়। মীর আজিম আর কখনো কোনো মিছিলে যায়নি। সেই মিছিলে একটি স্লোগান ভীষণ প্রিয় হয়েছিল ওর। চিৎকার করে যখন সেই স্লোগান বলতো, তার মনে হতো হৃৎপিণ্ডের একদম বোঁটার কাছ থেকে শব্দগুলো উঠে আসছে। ওই শব্দগুলো বলতে না পারলে হৃৎপিণ্ডটা টুক করে ঝরে যাবে। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানটা ওর চারদিকে একটা নিরেট প্রাচীর তুলে রেখেছিল, মগজে ঘূর্ণি তুলত। সে জের এই 60 বছর বয়সেও কমেনি। অথচ জীবনে মীর আজিম আর কখনো কোথাও কোনো স্লোগান দেয়নি। মাসুদ যখন খুব ছোট, আধো আধো কথা বলতে শিখেছে, কেবল তখন ওই স্লোগানটা ছেলেকে শিখিয়েছিল মীর আজিম। মাসুদ পরিষ্কার উচ্চারণ করতে পারতো না, ভুল উচ্চারণে সুর করে টেনে টেনে বলতো শব্দগুলো। মীর আজিমের বুক গর্বে প্রসারিত হয়ে উঠত। খুব ভালো কথা না রে মাসুদ? মাসুদ না বুঝে বাপের কথায় সায় দিত। বউ মাঝে মাঝে রেগে যেত। আচ্ছা, তোমার কি আর কোনো কথা নেই? আর থাকবে না কেন, তোমার সঙ্গে তো আমি অনেক কথা বলি গিন্নি, প্রাণ খুলে বলি। অফিসের লোকজন আছে, পাড়াপড়শি আত্মীয় স্বজন আছে, সবার সঙ্গেই তো মেলা কথা বলি, বলি না? মীর আজিম কৌতুকে বউর দিকে তাকায়। হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু এই একটা কথা বড় বেশি বলো, কি যে আরাম পাও। সব কথার মূল কথাই যে ওই একটা কথা গিন্নি, আমার মাথার মধ্যে স্থির হয়ে আছে। মীর আজিম বুক টান করে বলে, মুখটা আনন্দে উচ্ছ্বাসে উদ্ভাসিত হয়ে ওঠে। বেশি বোঝে নাও, তবে বুকে টেনে নিলে আর কিছুতেই ফেলতে পারে না। সেটা বুকের মধ্যেই থাকে। তার বউ ফ্যাল করে চেয়ে রয়, কোনো কথা বলতে পারে না, কি বলবে বোঝেও না। চিরাচরিত মেয়েলি ঢঙে তোমার ভীমরতি হয়েছে বলে সে রান্নাঘরে চলে যায়। মীর আজিম প্রাণ খুলে হাসে, জানে তার বউয়ের দৌড় ওই পর্যন্তই। তবে বউটি ভালো, চমৎকার রাঁধে, যত্ন করে খাওয়ায়, সর্দি হলে বুকে পিঠে রসুন দিয়ে গরম সর্ষের তেল মালিশ করে দেয়। এতেই বর্তে যায় মীর আজিম। এছাড়াও গুনগুনিয়ে গান গাইতে গাইতে কাঁথা সেলায়, ছেলে মেয়ের দেখা করে। এর বেশি একজন মানুষের কাছে আর কি বা চাইতে পারে মীর আজিম? না, খুব বড় ধরনের কোনো আশা আকাঙ্ক্ষা তার নেই। যেদিন তার বউ, আজীবনের সঙ্গী, তার খুব কাছের মানুষটি মারা গেল, সেদিন হেঁচকি তুলে তুলে কেঁদেছিল মীর আজিম। বুক তোলপাড় করে শূন্য হয়ে গিয়েছিল সব স্বাদ আহ্লাদ। সাধারণ মানুষ মীর আজিম, বেশি কিছু ভাবতে পারে না, কিন্তু সেদিন বউকে সাদা কাফন পরানোর পর সেই মিছিলের দৃশ্যটা মীর আজিমের মনে হয়েছিল অবিকল সালামের মতো হয়ে গেছে তার প্রিয়তম সঙ্গী। অবিকল সালাম। কেমন করে যে চেহারা এমন মিলেমিশে এক হয়ে গেল ভেবে কুলিয়ে উঠতে পারেনি মীর আজিম। বউকে কবরে নামানোর পর ওর মাথাটা বিগড়েছিল। বিড়বিড় করে তার প্রিয় স্লোগানটি উচ্চারণ করেছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই। সেদিন সবাই তাকে গালাগাল করেছিল। মৌলভী সাহেব তো মারতে উঠেছিল। তাকে পাগল ঘোষণা করে উত্তেজিত মৌলভী সাহেবকে ঠান্ডা করেছিল তার বড় ভাই। সে কাউকেই বোঝাতে পারে না যে ভীষণ দুঃখেও স্লোগান ছাড়া অন্য কিছু মনে থাকে না কেন তার। ও নিজেও বোঝে না কেন এমন হয়। ও মিছিল আর স্লোগান মীর আজিমের বেদনা এবং আনন্দ। এখন এই অবসর জীবনযাপনে মীর আজিম সময় সময় দারুণ নস্টালজিক হয়ে যায়। নস্টালজিক হতে ভালোও লাগে। চাকরির খাতিরে অনেক জায়গায় ঘুরতে হয় তাকে, মফস্বল শহর, থানা, এমনকি কখনো কখনো প্রত্যন্ত অঞ্চলেও। সেই সব দিনগুলো ভালোই ছিল তার জন্য। বউ বিরক্ত হতো, পছন্দ করতো না। বিশেষ করে মেয়েরা বড় হয়ে যাবার পর সে আর গ্রামে যেতেই চাইতো না।
মুখ ঝামটা দিত। ওই অজপাড়া গায়ে মেয়েদের নিয়ে যাব না আমি। আমার তো যেতে হবে, নইলে চাকরি। হ্যাঁ, শুধু চাকরি না, যেতে ভালো লাগে তোমার, নইলে চেষ্টা করলে তুমি শহরে থাকতে পারো না। না গিন্নি, তা নয়, তুমি বোঝো না। বুঝি বুঝি, খুব বুঝি। বউ রাগ করে। মীর আজিম চুপ করে থাকে। বেশি কথা বলে বউকে চটাতে চায় না। মাত্র 6টা মাস গিন্নি। মীর আজিম বিগলিত হাসে। বউ নরম হয়। তোমার খাওয়া দাওয়ার অসুবিধে হবে। আরে ও নিয়ে ভাবতে হবে না, তোমার কাছ থেকে তো আমি রান্না শিখেছি, রাঁধতে আমার ভালোই লাগে। বউ হেসে ফেলে। এরপর তো আর কথা চলে না। অনেক জায়গায় বউ ছেলে মেয়ে ছাড়া একাই কাটাতে হয়েছে তাকে, সেজন্যই বউ তাকে রান্না শিখিয়েছিল। এখন রান্নায় একদম পাকা হাত মীর আজিমের। কোন মাছের সঙ্গে কোন তরকারি দিলে ভালো লাগবে তা সেই জানে। করতোয়ার পাইলস মাছের সঙ্গে নদীর ধারের মিষ্টি আলুর শাক রাঁধলে মীর আজিম প্রয়োজনের চেয়ে বেশি ভাত খেয়ে ফেলে। পদ্মার ইলিশের সঙ্গে পুঁই শাক কিংবা কাঁটা বাতাসির চচ্চড়ি পেলে মীর আজিম আর কিচ্ছু চায় না। শীতকালের জমানো বোয়াল মাছের তরকারি আর কড়কড়ে ঠান্ডা ভাত সকালে পেট পুরে খেলে দুপুরের আগে তার কোনো খিদেই পায় না। খাবার দাবারের এই ব্যাপারগুলো মীর আজিমের একদম নিজস্ব। মাঝে মাঝে রোজির সঙ্গে রাগ করে, বৌমা কি যে রোজ রোজ মাংস রাঁধে, আমার একটুও ভালো লাগে না। কাল খলসে পুঁটি মাছ আর কুমড়ো শাক আনিও তো। রোজি মাথা নেড়ে সায় দেয়। প্রতিবাদ করে মাসুদ, এত ভালো ভালো খাবার থাকতে তুমি যে কি শাক পাতা পছন্দ করো। মীর আজিম রেগে যায়। এই, আমার ব্যাপারে নাক গলাতে আসিস না। আমি তো জানি তোরা নিজেরটার চাইতে পরেরটা বেশি ভালোবাসিস। মাসুদ চুপ করে থাকে। ও জানে এগুলোই তার বাপের স্বভাব। এই গণ্ডির বাইরে সে কিছুতেই আসবে না। শুধু চাকরির অজুহাত নয়, দেশটার সব জায়গায় ঘোরার জন্য কেমন একটা টানও ছিল মীর আজিমের। বেশি দিন এক জায়গায় কাটালে অস্থির হয়ে উঠত। কতদিন সন্ধ্যায় নদীর ধারে হাঁটতে হাঁটতে কখনো আপন মনে বলেছে, নদীরে, আমি রাষ্ট্রভাষা বাংলা চাই। অথচ তখন 52 পর 12 বছর হয়ে গেছে। কেন যে এই স্লোগানটা ভুলতে পারে না মীর আজিম। দূরের গ্রামে কাজ সেরে সাইকেলে করে অনেক রাতে বাঁশঝাড়ের ভিতর দিয়ে ফিরতে ফিরতে ভয়ের ছমছমানি খলবলিয়ে উজান বইত। ভীতু স্বভাবের লোক সে। তখন ওই স্লোগানটা বলার সঙ্গে সঙ্গে অন্য কোনো কিছুই আর মনে থাকে না মীর আজিমের। এখন এই অবসর জীবনে কোনো কাজ নেই, কোনো বদলি নেই, কোনো জায়গা দেখার আনন্দ নেই। বড় দুর্দিন যাচ্ছে মীর আজিমের। গত বছরেও চাকরি ছিল তার। শেষবারের মতো শ্রাবণের বৃষ্টিমুখর রাতে করতোয়া পানোর গণ্ডগ্রামে এক রাত কাটিয়েছিল সে। বৃষ্টির শব্দে উন্মাদনা হলে আর ঘুম আসে না। ব্যাকুল হয়ে ওঠে মন। পিয়ন কফিলকে ডেকে ওঠায়। কফিল চোখ কচলে হাই উঠিয়ে ভীষণ চপেটাঘাতে মশা মারে। জানিস কফিল, আমার চাকরি জীবনের শুরুতে একটা বিরাট মিছিল হয়েছিল। তোর তখন জন্মই হয়নি। জি স্যার। সেই মিছিলে গুলি চলেছিল কফিল। গুলি? গুলি আর এমন কি? আমি স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা ছিলাম, কত গুলি চালালাম। আহ কফিল, আমার কথা শোন না। সেই মিছিলে আমরা একটা স্লোগান দিয়েছিলাম। কি? রাষ্ট্রভাষা বাংলা চাই। খুব ভালো স্লোগান। এখনো আমার ওই স্লোগানটা দিতে ইচ্ছে করে। আমারও। আমিও আপনার সঙ্গে স্লোগান দেব। ঠিক বলেছিস কাপিল। তুই, আমি এবং আরো অনেকে আমরা আবার সেই স্লোগান দেব। আমাদের এখনকার সময়টা খুব খারাপ রে কপিল। মীর আজিমের কথার ফাঁকে ভীষণ শব্দে বাজ পড়ে। ব্যাঙের ডাক কানে তালা ধরায়। কফিলের ঝিমুনি বাড়ে, কিন্তু ঘুম আসে না মীর আজিমের। বেশি উতলা হলে ঘুম আসতে চায় না তার। স্নায়ু বিকল হয়ে যায়। কেবলই মনে হয়, পৃথিবীর কোথাও কি এমন বর্ষণমুখর শ্রাবণ রাত আছে? নেই, নেই। এই জন্যেই তো এই দেশটা বুকের মধ্যে সারাক্ষণ মেতে থাকে। স্বদেশের কত জায়গায় ঘুরল মীর আজিম। দারিদ্র ছাড়া কি বা দেখেছে? মানুষ মানেই তো ন্যাংটা শরীর আর খিদের পেট। নদী, ধানক্ষেত, বাঁশবন, জোনাক জলা রাত ইত্যাদি অনেক কিছুই কেবল মীর আজিমকে অন্য জগতে নিয়ে যায়। তবু দেশটা মীর আজিমের বড় প্রিয়।
একে ছেড়ে অন্য কোথাও যাবার কথা চিন্তাও করতে পারে না। মাসুদ মাঝে মাঝে অনেক টাকার চাকরি নিয়ে কোথায় কোন মরুভূমির দেশে যাবার কথা বলে। মীর আজিমের বুক খাঁ খাঁ করে ওঠে। মাসুদ বড় অবুঝ, বুঝতে চায় না। ও নিজের স্বার্থের কারণে দেশের অনেক কিছু অবলীলায় ভুলে যেতে পারে। একটুও বুকে বাঁধে না ওর। মাসুদের চোখ মুখ দেখলে ভয় পায় মীর আজিম। বড় কিছুর স্বপ্নে অন্য কোথাও ছুটে যাবার নেশায় ওর চোখ জলজল করে। মীর আজিম প্রায়ই ওর সঙ্গে কথা বলার চেষ্টা করে। মাসুদ বাপকে বেশি পাত্তা দেয় না, কথা বললে শুনতেই চায় না। সেজন্য মীর আজিম ওর সঙ্গে গুছিয়ে কথাও বলতে পারে না। কখনো কথা খুঁজে না পেয়ে বলে, তোকে ছেলেবেলায় একটা স্লোগান শিখিয়েছিলাম মাসুদ। বাবা, তুমি বড্ড সেকেলে কথা বলো, আধুনিক হতে পারলে না। তোমাকে কত বলেছি দৃষ্টিটা এবার সামনের দিকে ফেরাও, তা না, তুমি কেবল কোথায় কোন নদীর ধার, ধান ক্ষেত, বাঁশবন, যত সব আজে বাজে উদ্ভট ভাবনায় মেতে থাকো। মাসুদ রেগে উঠে যায়। বাবার এইসব একঘেয়ে কথা শুনতে ওর ভালো লাগে না। মীর আজিম তবুও জোর করে বলে, সেই স্লোগানটা তুই মাথা দুলিয়ে দুলিয়ে বড় চমৎকার করে বলতি। বাবা, এখন সেদিন আর নেই। আমার বয়স এখন 32, তুমি আর ঠিক হবে না দেখছি। মাসুদ রেগে মেগে উঠে যায়। মীর চুপচাপ বসেই থাকে, সময়ের হিসেব কষে। এখন 80 সাল, জানুয়ারির 15 পার হয়ে গেছে। গত বছরও তার চাকরি ছিল, এখন নেই। বড় খারাপ সময় যাচ্ছে মীর আজিমের। এখন সে একলা একলা ঘুরে বেড়ায়, সকালের ঠিক নেই, দুপুরের ঠিক নেই। রোজই মাঝে মাঝে অনুযোগ করে, বাবা, এভাবে ঘোরাঘুরি করলে আপনার শরীর খারাপ বাড়বে। আর কটা দিনই বা বাঁচবো বৌমা। এ কথা কেন বলছেন বাবা? এখনো আপনার স্বাস্থ্য তো খুব ভালো। আপনি বসুন বাবা, এক গ্লাস দুধ নিয়ে আসি। রোজি দুধ আর বিস্কিট এনে দেয়। মীর আজিম তৃপ্তির সাথে দুধে চুমুক দেয়। মাসুদ সারাদিন প্রায় ঘরেই থাকে না, কোথায় কোথায় ঘুরে কে জানে। টাকার নেশায় মেতেছে ও। মীর আজিম বিড়বিড় করেন, আমার ছেলে মাসুদ স্বদেশকে ভুলতে বসেছে, ও অন্য কোথাও চলে যেতে চাইছে, ওর নাকি অনেক টাকার প্রয়োজন। আহ, বুকটা আমার এমন করে কেন? ও তো আমারই ছেলে মাসুদ, আমারই ঔরসজাত সন্তান। আমি তো জানি ওর জন্মে কোথাও কোনো গলদ নেই। আমি তো জানি ও বেজন্মা নয়। আমি তো জানি ও জারজ নয়। তবু এমন হলো কেন? প্রচন্ড কাশিতে মীর আজিম বুক চেপে ধরেন। বিষম খেয়েছেন, চোখে পানি এসে যায়। কি হয়েছে বাবা? মাসুদ কোথায় বৌমা? ওই তো বিদেশ যাওয়ার ব্যাপারে দৌড়াদৌড়ি করছে, পাসপোর্ট, ভিসা। থামো! মীর আজিম ধমকে ওঠেন। আপনার কিছু লাগবে বাবা? না। রোজি চলে যায়। মীর আজিম বসে বসে সাদা আকাশ দেখে। বউ বেঁচে থাকতে একটা কথা বলবার লোক ছিল, এখন মীর আজিমের কথা বলবার কেউ নেই। তার সাথে কথা বলার সময়ও কারো নেই। আর সেই জন্যই একলা একলা সে ঘুরে, যখন তখন ঘর থেকে বেরিয়ে চলে যায়। দেখতে দেখতে মাঘের শীত ফুরিয়ে যায়। ফাল্গুন এলেই মীর আজিমের নাড়িতে টান পড়ে। বাতাসে পাগল করা গন্ধ পায়। ভোরের ফুরফুরে বাতাস তাকে দিশেহারা করে। বাবার আচরণে মাসুদ বিরক্ত, সেজন্য মাসুদের সঙ্গে কথা বলা তার হয় না। তবু রোববার ভোরে বারান্দায় দাঁড়িয়ে মাসুদকে বলে, ফাল্গুন এসেছে মাসুদ। তাতে কি হয়েছে? এই ফাল্গুনে একটা মিছিল হয়েছিল। যত সব, তোমার এই রোগ আর সারবে না। তুই এখন অনেক বড় হয়েছিস মাসুদ। সামনের 27 তারিখে আমার ফ্লাইট বাবা, সব ঠিকঠাক হয়ে গেল। কাল তুই অনেক রাতে ঘরে ফিরেছিলি? হ্যাঁ, সব গোছগাছ করতে হচ্ছে তো। আমি তখনও জেগেছিলাম। দরজার কড়া নাড়ার পর তোর পায়ের শব্দ শুনছিলাম। সেই শব্দ আমার খুব ভালো লাগছিল। বৌমা বড় লক্ষ্মী মেয়ে মাসুদ। আর কয়দিন পর ওকে বাবার বাড়িতে দিয়ে আসবো। মাস 6 পর আমার ওখানে যাবে। তুমি মায়ের সঙ্গে থাকবে, এই বাড়ি ছেড়ে দেব। আজ কয় তারিখ মাসুদ? 17। আর 3 দিন পর 21। 52 এই দিনগুলোয় ঢাকা গর্জে উঠেছিল। প্রতিদিন ঘটনা ঘটত। সে সময়ের ঢাকার মানুষ
সারাক্ষণ বুকে আগুন রাখত। তোরা আজকালকার ছেলেরা তু করে ডাকলেই ছুটে যাস, ভালো মন্দ চাস না। আমরা বুঝতাম, রুখে দাঁড়াতে জানতাম। মীর আজিম টের পায় না যে মাসুদ চলে গেছে। ও এখন অনেক টাকা রোজগারে যাচ্ছে। সে টাকায় সুখ কিনবে, স্বাচ্ছন্দ্য কিনবে, শান্তি কিনবে, সব কিনবে। শোন মাসুদ, সে সময় না একটা ঘটনা ঘটেছিল। মীর আজিম হো হো করে হেসে ওঠে, তারপর খেয়াল করে যে পাশে মাসুদ নেই। সেই হাসির ঘটনাটা আর মাসুদকে বলা হয় না। তবু সে ঘটনা মনে করে আপন মনে অনেকক্ষণ হাসে। ২১-এর খুব ভোরে মীর আজিম রাস্তায় এসে দাঁড়ায়। সূর্য ওঠেনি, চারিদিকে আঁধার আঁধার ভাব। মাসুদ, রোজি ঘুমোচ্ছে। ওরা কখনো ২১-এর ভোরে বের হয় না, ওদের নাকি ভালো লাগে না। মীর আজিম বুকের জমাট বিষণ্ণতা হাওয়ায় উড়িয়ে দেয়। হতাশার গায়ে খাবলে খুবলে ফোকর তৈরি করতে বড় পটু সে। ছেলেমেয়েরা খালি পায়ে মিছিল করে যাচ্ছে। মীর আজিমও সেই মিছিলের সঙ্গে শহীদ মিনারের দিকে হাঁটতে থাকে। সেদিন যখন গুলি চলেছিল তখন মীর আজিম কাছেই ছিল। গুলি তার কানের পাশ দিয়ে সাঁই করে বেরিয়ে গিয়েছিল। তার গায়েও লাগতে পারত গুলিটা, লাগেনি। লাগেনি বলেই ৮০ সাল পর্যন্ত বেঁচে আছে সে। সেই স্মৃতির দগদগে জ্বালা বুকের গভীরে। হাঁটতে হাঁটতে তার ভেতরের সব কিছু কেমন ওলট পালট হয়ে যায়। মনে হয় এখন সে ৫২-র ঢাকার রাজপথে, চারিদিকে অগণিত মানুষের মিছিল, মানুষের কণ্ঠ বুলেটের মতো আগুন হয়ে ছুটছে। মীর আজিমের মনে হয় বাতাসে পদ্মার ইলিশ ভাজার গন্ধ আসছে। মনে হয় এই তার নিঃশ্বাস। বাতাসে বালাম চালের সোঁদা গন্ধ ভাসছে, তার হৃৎপিণ্ড হালকা করে দিচ্ছে। আহা, এর মধ্যেই তার স্লোগান আর মিছিল, তার রক্ত চলাচল, হাজার হাজার বছরের বাসা বাড়ি। মীর আজিম ভুল করে পারিপার্শ্বিক। মিছিল নিয়ে চলে যাওয়া ছেলেমেয়েগুলোর জন্ম যে ৫২-র অনেক পরে, সেটা তার মনে থাকে না। এখন ফাগুনের রাগী বাতাস চাবুক হয়ে যে দাপায় না, সেটা সে টের পায় না। এটা যে ৮০ সাল, তাও বেমালুম হজম হয়ে যায়। শুধু তার মনে হয় এখন চারিদিকে দারুণ ষড়যন্ত্র, রুখে না দাঁড়ালে গ্রাস করবে। ৫২-র ঢাকায় মীর আজিমের এখন পুরো যৌবন। ছেলে মেয়েগুলো গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে। মীর আজিম ওদের সঙ্গে গলা মেলায় না। কোনো স্লোগানই তার পছন্দ হয় না। মনে হয় এগুলো কোনোটাই বিরূপ পরিবেশের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ভাষা নয়। ওদের গলায় তেজ নেই কেন? ওরা কি ষড়যন্ত্রের অবয়বটাকে অনুধাবন করতে পারছে না? মীর আজিম ওদের উপর বিরক্ত হয়। এতটা সময় পেরিয়ে আসার পর তার মনে হয় সে যে স্লোগানটা দিয়েছিল সেটাই এখনো সত্য। সে চুপচাপ হাঁটে আর ওদের স্লোগান উপেক্ষা করে প্রাণপণে নিজের ভেতরে শক্তি সঞ্চয় করে। শহীদ মিনারের সামনে এসে মীর আজিম আর নিজেকে ধরে রাখতে পারে না। মিছিলের ছেলেমেয়েরা থামতেই সে তার বজ্রকণ্ঠে চেঁচিয়ে ওঠে, রাষ্ট্রভাষা বাংলা চাই। মুহূর্তে গুঞ্জন থেমে যায়। ফুলে ঢাকা শহীদ মিনারের সিঁড়িতে দাঁড়ানো মীর আজিমের দিকে হাঁ করে তাকিয়ে থাকে ছেলেমেয়েরা। থম ধরে থাকে চারপাশ। সবাই দেখে লোকটা ৫২ সালের স্লোগান বুকে নিয়ে এখনো কেমন অটল ও অনমনীয়। মীর আজিম শূন্যে হাত উঠিয়ে প্রাণ ভরে স্লোগান দিতে দিতে ডুকরে কেঁদে ওঠে। সেলিনা হোসেনের ছোট গল্প মীর আজিমের দুর্দিন এতক্ষণ শুনলেন আমার কণ্ঠে। গল্প কেমন লাগলো জানানোর জন্য খোলাই আছে মন্তব্যের বাক্স। অন্য কোনো বিশেষ গল্প শোনার ইচ্ছে হলে সে কথাও জানিয়ে দিতে পারেন সেখানেই, নির্দ্বিধায়। ভালো লেগে থাকলে একটু লাইক আর শেয়ার করার অনুরোধ তো রইলই। চ্যানেলের নিয়মিত আপডেটের জন্য করে ফেলুন সাবস্ক্রাইব, আর নোটি পেতে থাকুন নিশ্চিন্তে। ভালো থাকুন সবাই। গল্পে, আড্ডায়, ভাবনায়, চেতনায় থাকুন। দেখা হবে যথাসময়ই। আজ আসি।